বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আলমিজানুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমি হিসাব বিজ্ঞান বিষয়ে বিবিএ প্রোগ্রামে অনার্স তৃতীয় বর্ষের কোর্স কোড 23-25-01 নিরীক্ষা অনিশ্চয়তা বিষয়ের আজকের আমার লেকচার নম্বর 4। আজকে আমি দুটো বিষয় আলোচনা করব লেকচারে। একটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় নিরীক্ষা ও নিরীক্ষা প্রতিবেদন। আজকে আমরা এই লেকচার থেকে আমরা যেসব বিষয় শিখব তা হচ্ছে বিধিবদ্ধ উৎপাদন ব্যয় নিরীক্ষা, উৎপাদন ব্যয় নিরীক্ষার সংজ্ঞা, উৎপাদন ব্যয় নিরীক্ষার উদ্দেশ্য, উৎপাদন ব্যয় নিরীক্ষার সুবিধা, নিরীক্ষা প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ, নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব, নিরীক্ষা প্রতিবেদনের মূল উপাদান, নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু, নিরীক্ষা প্রতিবেদনের প্রকারভেদ, নিরীক্ষকের প্রত্যয়নপত্র, নিরীক্ষা প্রতিবেদন ও প্রত্যয়নপত্রের মধ্যে পার্থক্য, নিরীক্ষকের আইনগত পরিবেশ। বিধিবদ্ধ উৎপাদন ব্যয় নিরীক্ষা কোনো বিশেষ আইন অনুসারে বাধ্যতামূলকভাবে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাব এর সত্যতা যাচাই করা এবং উৎপাদন ব্যয় সংক্রান্ত পরিকল্পনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করাকে বিধিবদ্ধ উৎপাদন ব্যয় নিরীক্ষা বলে। মোট কথা আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পদ্ধতি যেখানে যেভাবে সংরক্ষণ করা হোক না কেন তার একটি নিরপেক্ষ যাচাই প্রক্রিয়া থাকা উচিত। তাই বিধিবদ্ধভাবে উৎপাদন ব্যয় নিরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। উৎপাদন ব্যয় নিরীক্ষার সংজ্ঞা: যেসব কারবার, পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও নির্মাণ কাজে নিযুক্ত থেকে সেক্ষেত্রে ব্যয় সংক্রান্ত হিসাবপত্র নিরীক্ষা করা ও তার সত্যতা যাচাই করা এবং এই হিসাব সংক্রান্ত বিধিবিধান যথার্থভাবে তৈরি করা হয়েছে কিনা, এইসব সংক্রান্ত যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হয়েছে কিনা তা যাচাই করার কাজকে উৎপাদন ব্যয় নিরীক্ষা বলা হয়ে থাকে। এ বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞর সংজ্ঞা আমি আলোচনা করছি। যেমন স্মিথ অ্যান্ড ডে এর মতে আর্থিক বিবরণীর মতো উৎপাদন ব্যয় নিরীক্ষা একটি সহযোগী কার্যক্রম, উৎপাদন ব্যয় সংক্রান্ত পদ্ধতিগত এবং প্রকৃত তথ্য বিস্তারিত লেনদেন হতে এবং উৎপাদন পরিচালনা প্রক্রিয়া চুক্তিবদ্ধ করা, আদান প্রদান করা ও যোগান প্রক্রিয়া ইত্যাদি। আইসিএমএ লন্ডনের মতে উৎপাদন ব্যয় নিরীক্ষা বলতে বোঝায় উৎপাদন ব্যয় পদ্ধতির বিস্তারিত প্রযুক্তি এবং সবগুলো শুদ্ধতা যাচাই করা এবং উৎপাদন ব্যয়ের সঠিক পরিমাপের উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে কঠোরভাবে লাগিয়ে থাকা। সুতরাং এই আলোচনা থেকে উৎপাদন ব্যয় নিরীক্ষা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে। সেটা হলো উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবপত্র সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা, ওইসব হিসাবে যথার্থ ও ন্যায়সঙ্গত উৎপাদন ব্যয় প্রতিফলিত হয়েছে কিনা এবং পরিব্যয় হিসাব সংক্রান্ত পরিকল্পনা ঠিকমতো অনুসরণ করা হয়েছে কিনা, এসব বিষয়ে বিস্তৃত পরীক্ষাই হলো উৎপাদন ব্যয় নিরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, সে বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমত,
ব্যবস্থাপনাকে অবহিত করা। উৎপাদন ব্যয় নিরীক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনাকে উৎপাদন সংক্রান্ত বিষয় অবহিত করা, উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত উৎপাদন ব্যয়ের পূর্ব নির্ধারিত মানের সঙ্গে প্রকৃত মানের তুলনা করে পার্থক্য দেখা দিলে সেই পার্থক্য কাঁচামাল, শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহারের ত্রুটি বা অদক্ষতা খুঁজে থাকলে সেগুলো খুঁজে বের করা এবং সে সম্পর্কে ব্যবস্থাপনাকে অবহিত করা। হিসাব বইয়ের যথাযথ রক্ষণাবেক্ষণ। হিসাব বইতে সকল ধরনের হিসাব যথাযথভাবে সংরক্ষিত হয়েছে কিনা সেটা দেখা নিরীক্ষার উদ্দেশ্য। উৎপাদন ব্যয় নিরীক্ষা করা আর একটা মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন সংক্রান্ত যাবতীয় লেনদেন হিসাব সঠিকভাবে নিয়ম মাফিক রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা। হিসাব সংক্রান্ত নীতি যথাযথভাবে পালিত হয়েছে কিনা তা উৎপাদন ব্যয় নিরীক্ষার একটা মূল উদ্দেশ্য। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে হিসাব সংক্রান্ত যে সকল নিয়ম রয়েছে সেগুলো সঠিকভাবে যথাযথভাবে নিরীক্ষার মান অনুযায়ী করা হয়েছে কিনা তা দেখা নিরীক্ষার উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাবের সঠিকতা যাচাই। প্রতিটি উৎপাদিত পণ্য, প্রক্রিয়া বা কাজের মোট উৎপাদন সঠিক ও নির্ভুলভাবে নির্ণয় করা। উৎপাদন হিসাব সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা তার সত্যতা, সঠিকতা যাচাই করা হয়। হিসাব ব্যবস্থার উন্নতি বিধান করা। অর্থাৎ উৎপাদন ব্যয় নিরীক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে হিসাবের ব্যবস্থার উন্নতি বিধান করা। হিসাব ব্যবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা খুঁজে পাওয়া যায় তাহলে কিভাবে এটাকে সঠিক, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটা ফরম্যাটে আনা যায় সেটা নিরীক্ষার একটা মূল উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হ্রাসের উপায় বের করা। অর্থাৎ একজন নিরীক্ষক যখন উৎপাদন সংক্রান্ত হিসাবপত্রাদি নিরীক্ষা করবেন তখন তিনি কোন কোন ক্ষেত্রে কস্ট কন্ট্রোল করার সুযোগ আছে সে সকল ক্ষেত্রে ব্যয় যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই উপায়গুলো খুঁজে বের করবেন। এভাবে তিনি পরামর্শ দিবেন। উৎপাদন ব্যয় সংক্রান্ত যে সকল খরচ হয়ে থাকে সেই সকল খরচ সঠিকভাবে হয়েছে কিনা, নিয়ম মতো হয়েছে কিনা তার দলিল পত্রাদি যাচাই বাছাই করবেন যাতে সঠিক হিসাব সংরক্ষিত হয়। বিধিবদ্ধ নিরীক্ষকের কাজ সংক্ষিপ্ত করা। উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের জন্য প্রতিষ্ঠানের যে আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা পরিচালিত থাকে তার সাহায্যে বিধিবদ্ধ নিরীক্ষকের কাজের পরিমাণ কমানো যায়। ভুল ত্রুটি ও জাল জুয়াচুরি আবিষ্কার করা। আর্থিক হিসাব নিরীক্ষার মতো উৎপাদন ব্যয় নিরীক্ষার ক্ষেত্রেও উৎপাদন ব্যয় হিসাবে যদি কোনো ভুল ত্রুটি বা জাল জুয়াচুরি থাকে তাহলে সেটা উদ্ঘাটন করা এবং এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এটা যাতে সংশোধন করা যায় তা ব্যবস্থা করা উৎপাদন নিরীক্ষার একটা মূল উদ্দেশ্য। কর ফাঁকি প্রতিরোধ। উৎপাদন ব্যয় নিরীক্ষার আর একটা উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি প্রতিরোধ করা। অর্থাৎ যে সকল ক্ষেত্রে সরকার নিয়মমাফিক কর পেয়ে থাকেন সে সকল ক্ষেত্রে কোনোভাবে কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেদিকে নিরীক্ষক লক্ষ্য রাখবেন। সুতরাং উৎপাদন ব্যয় নিরীক্ষার মাধ্যমে কর ফাঁকি এড়ানো সম্ভব। ভোগকারীদের মধ্যে সুবিধা বন্টন। অর্থাৎ উৎপাদন ব্যয় নিরীক্ষার মাধ্যমে
যে এই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য যারা যে সকল ভোগকারী রয়েছে তাদের মধ্যে সুবিধা যাতে বণ্টিত হয়, সবাই যেন এর থেকে সুবিধা নিতে পারে, সেই ব্যবস্থা যেন ত্রুটি না থাকে, তা উৎপাদন নিরীক্ষার মাধ্যমে সম্ভব হয়ে থাকে। উৎপাদন ব্যয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি। উৎপাদন ব্যয় নিরীক্ষা হলে উৎপাদন ব্যয় সম্পর্কে সকলের কাছে সচেতনতার সৃষ্টি হবে এবং তারা উৎপাদন ব্যয়ের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদন ব্যয় হিসাব নিরীক্ষা করলে উৎপাদনের যে সকল খরচ, যে সকল খাত রয়েছে তার সঠিকতা সম্পর্কে আস্থা রাখা যায়, ফলে সকল ক্ষেত্রে এর গতি বৃদ্ধি পায়। সুতরাং সেক্ষেত্রে উৎপাদনশীলতার সঠিক হিসাবের দ্বারা উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে প্রয়োগ। কৃষিজাত পণ্যের ক্ষেত্রেও এই নিরীক্ষা কার্যকারী। মূল্য স্থিরীকরণ ও মূল্য নিয়ন্ত্রণ। উৎপাদনকে নিরীক্ষার আরেকটা উদ্দেশ্য হচ্ছে মূল্য স্থিরীকরণ এবং মূল্য নিয়ন্ত্রণ, অর্থাৎ যে সকল ক্ষেত্রে মূল্য উঠানামা করতে পারে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা যায়, সেক্ষেত্রে মূল্য স্থিরীকরণ থাকার সুযোগ থাকে এবং মূল্য নিয়ন্ত্রণে আনাও সম্ভবপর হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উৎপাদন ব্যয় নিরীক্ষা আর একটা উদ্দেশ্য হলো যে যদি হিসাবে সঠিকতা থাকে, হিসাবের মধ্যে সততা নৈতিকতা থাকে, তাহলে প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে উন্নতি লাভ করে এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। বৈদেশিক মুদ্রা অর্জন। উৎপাদন ব্যয় নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে হিসাব পরিচালিত হয়, ফলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভবপর হয়। অলাভজনক উৎপাদন চিহ্নিতকরণ, অর্থাৎ উৎপাদন ব্যয় নিরীক্ষার ক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান বা যে সকল খাত অলাভজনক হয় সেগুলো অ্যাভয়েড করে লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ সম্ভবপর হয়। বিকল্প সম্পদের ব্যবহার। উৎপাদন ব্যয় নিরীক্ষার ফলে যে সকল ক্ষেত্রে সঠিকভাবে প্রতিষ্ঠান উন্নতি লাভ করে না সে সকল ক্ষেত্রে কিভাবে বিকল্প সম্পদের ব্যবহার করে আমরা উৎপাদন ব্যয়কে সঠিকভাবে নিয়ম মতো চালাতে পারি, সে ব্যবস্থা উৎপাদন নিরীক্ষার একটা উদ্দেশ্য। এটা এইভাবে করা যেতে পারে। সুতরাং উৎপাদন ব্যয় নিরীক্ষা অনেকগুলো উদ্দেশ্যে কার্যকরী হয়ে থাকে। উৎপাদন ব্যয় নিরীক্ষার সুবিধা। উৎপাদন ব্যয় নিরীক্ষা থেকে বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে সুবিধা ভোগ করে থাকে। তার মধ্যে পরিচালনা কর্তৃপক্ষের দিক থেকে সুবিধা। কোম্পানি পরিচালনা কর্তৃপক্ষ উৎপাদন ব্যয়ের হিসাব নিরীক্ষা থেকে যে সকল সুবিধা পেয়ে থাকে তা হলো উৎপাদন ব্যয় নিরীক্ষা ব্যবস্থা চালু থাকার ফলে উৎপাদনের ক্ষেত্রে কোনো অপচয় হচ্ছে কিনা তা পরিচালনা কর্তৃপক্ষ উদ্ধার করতে পারে এবং সেই অপচয় বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। উৎপাদনের ক্ষেত্রে অপচয় বন্ধ করার সঙ্গে সঙ্গে সেই অপচয়ের জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে। উৎপাদনে জাল চুরি বা কারচুপি থাকলে সেটা বন্ধ করা সম্ভব হয়। উৎপাদন নিরীক্ষা ব্যবস্থা চালু থাকার ফলে কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব হয়। সুতরাং এভাবে পরিচালনা কর্তৃপক্ষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে শেয়ার হোল্ডারদের দিক থেকে। উৎপাদন ব্যয় নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপকরা উৎপাদন সংক্রান্ত কার্যকলাপ দক্ষতার সঙ্গে পরিচালনা করে বা করছেন কিনা শেয়ার হোল্ডাররা তা অনুধাবন করতে পারে। তাছাড়া ওই ব্যবস্থাপকরা জাল জুয়াচুরি প্রতারণার আশ্রয় নিয়ে থাকলে তা শেয়ার হোল্ডাররা জানতে পারে
এভাবে শেয়ার হোল্ডাররা প্রতিষ্ঠানের প্রতি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। শ্রমিকদের দিক থেকে উৎপাদন ব্যয় হিসাব নিরীক্ষা চালু থাকলে উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করা হয়, এর ফলে নিট মুনাফাও সঠিকভাবে নির্ধারিত হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান যদি ভালো লাভজনক হয় তাহলে শ্রমিক কর্মচারীরা বিভিন্ন সুযোগ সুবিধা প্রেরণা পেয়ে থাকে। সুতরাং সঠিক উৎপাদন ব্যয় নিরীক্ষা কার্যকরী থাকলে যেহেতু তাহলে প্রতিষ্ঠানের উন্নতি হয়, সেহেতু শ্রমিক কর্মচারীরা তারও একটা সুবিধা ভোগ করে থাকে। ভোগকারীদের দিক থেকে উৎপাদন ব্যয় হিসাবে সংরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতি কার্যকর ও শক্তিশালী হলে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য ন্যায্য ও সঙ্গতভাবে নির্ণয় করা সম্ভব হয়। এর ফলে ক্রেতা সাধারণ ন্যায্য মূল্যে তাদের দ্রব্য ভোগ করার প্রত্যাশা আশা করতে পারে। সরকারের দিক থেকে উৎপাদন ব্যয় হিসাবে সংরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থা থাকার ফলে সরকার বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকে। সরকার সঠিক হিসাব পেলে সরকার সঠিক মুনাফা নির্ধারিত হয়, সরকার সেভাবে সরকারি কর, ভ্যাট, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। সুতরাং উৎপাদন ব্যয় নিরীক্ষা কার্যকরী থাকলে সমাজের বিভিন্ন শ্রেণী এমনকি সরকার, রাষ্ট্র সকলেই উপকৃত হয়। নিরীক্ষা প্রতিবেদন প্রতিষ্ঠানের বা নিয়োগকারী কর্তৃপক্ষের নিরীক্ষা কার্য সম্পাদন করে নিরীক্ষাকালীন সময়ে তথ্য ও প্রমাণপত্র পরীক্ষা করে হিসাবপত্র ও আর্থিক বিবরণী সম্পর্কে নিরীক্ষক যে স্বচ্ছ ও লিখিত মতামত প্রকাশ করে তাকে নিরীক্ষকের প্রতিবেদন বা নিরীক্ষা প্রতিবেদন বলে। বাংলাদেশে প্রযোজ্য 1994 সালের কোম্পানি আইন মোতাবেক কোনো কোম্পানির লাভ ক্ষতি হিসাব এবং উদ্বর্তপত্র নিরীক্ষার পর নিরীক্ষক শেয়ারহোল্ডারদের কাছে নিরীক্ষাধীন কোম্পানির রক্ষিত হিসাবপত্র ও প্রণীত আর্থিক বিবরণীর প্রকৃত অবস্থা ধারণ করে একটি প্রতিবেদন পেশ করেন। তিনি যে প্রতিবেদন পেশ করেন তাকে নিরীক্ষকের প্রতিবেদন বলা হয়। ল্যাঙ্কেস্টেটস এর মতে নিরীক্ষা প্রতিবেদন হলো সংগৃহীত ও বিবেচিত বিষয়ের একটি বিবরণ যা এমনভাবে প্রস্তুত করা হয় যাতে যে সব ব্যক্তি ইতিমধ্যে প্রতিবেদনের বিষয়বস্তু সংক্রান্ত সম্পূর্ণ তথ্য সম্পর্কে অবগত নন তারাও স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে তথ্য পেতে পারেন। পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের হিসাবসমূহ বিচার বিশ্লেষণ করে অর্থাৎ আর্থিক বিবরণীর ব্যাখ্যা, বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ ও সত্য অভিমত ব্যক্ত করে তাই হলো নিরীক্ষার প্রতিবেদন। হিসাবপত্রাদি নিরীক্ষা পরীক্ষার মাধ্যমে আর্থিক বিবরণীগুলির ব্যাখ্যা ও বিশ্লেষণ ও মূল্যায়ন করে উভয়ের উপর নিরীক্ষকের প্রদত্ত লিখিত মতামতকে নিরীক্ষা প্রতিবেদন বলা হয়। নিরীক্ষা প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ। একটা নিরীক্ষা প্রতিবেদন যখন তৈরি করা হয় তখন তার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যেমন নাম ও ঠিকানা। যখন কোনো নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয় তখন সেইখানে যে প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ থাকবে। নাম ঠিকানাবিহীন কোনো প্রতিবেদন অকার্যকর, কারণ এইটা কোন প্রতিষ্ঠানের প্রতিবেদন সেটা জানতে হলে প্রথমেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা থাকতে হবে। তারিখ, যে কোনো ডকুমেন্টেই তারিখ থাকা বাধ্যতামূলক। সুতরাং নিরীক্ষা করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমরা জানি সাধারণত এটা এক সপ্তাহ হতে পারে, এক মাসের হতে পারে, এক বছরের হতে পারে।
সুতরাং যে সময় নিরীক্ষা করা হয় ঠিক সেই সময়ের ধরে নেওয়া হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, 1 বছরের নিরীক্ষা প্রতিবেদন। তাহলে এই তারিখটা নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করতে হবে। স্পষ্ট মতামত: নিরীক্ষক কোনো প্রতিষ্ঠান নিরীক্ষা করে তিনি সেই যে প্রতিবেদন তৈরি করবেন সেই প্রতিবেদনে স্পষ্ট মতামত তিনি উল্লেখ করবেন, যাতে এই প্রতিষ্ঠান সম্পর্কে সহজেই তিনি তার অবস্থান নির্ধারিত হয়। অর্থাৎ নিরীক্ষা প্রতিবেদনে তিনি সকল বিষয় স্পষ্টভাবে উল্লেখ করবেন, কোনো গোপন রাখার সুযোগ নেই। মতামতের বিষয় পরিধি: প্রতিবেদনে যে বিষয়ে মতামত নেওয়া হবে সে বিষয় ও নিরীক্ষার পরিধি ও আওতা উল্লেখ করতে হবে। নিরপেক্ষ মতামত: নিরীক্ষা প্রতিবেদনে মতামত প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবেন নিরীক্ষক, কারণ তিনি যে প্রতিবেদন তৈরি করবেন সেই প্রতিবেদন সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। সেই কারণে তাকে অবশ্যই মতামত প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষ হতে হবে। শর্ত সাপেক্ষ মতামত: প্রতিবেদনে যেসব মতামত প্রদান করা হবে তা শর্ত সাপেক্ষ হলে কি কি কারণে শর্ত আরোপ করা হলো তা উল্লেখ করতে হবে। মতামতের সমর্থনে উপযুক্ত তথ্য: তিনি যদি কোনো কারণে মতামত প্রকাশ করেন, কেন তিনি এই ধরনের মত দিয়েছেন তার জন্য উপযুক্ত তথ্য থাকতে হবে। উদ্দেশ্যমূলক: নিরীক্ষা প্রতিবেদনে অবশ্যই উদ্দেশ্যমূলক ও বিশ্লেষণাত্মক হতে হবে, যাতে সহজেই কেউ এই প্রতিবেদন বুঝতে পারে। স্বাক্ষর: প্রতিবেদনে অবশ্যই নিরীক্ষক স্বাক্ষর করবেন, অর্থাৎ তিনি যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে নিরীক্ষকের স্বাক্ষর থাকতে হবে, যাতে সহজে বোঝা যায় যে প্রতিবেদনটা কে তৈরি করেছেন। সরলতা: নিরীক্ষা প্রতিবেদনের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হতে হবে, যেন সহজেই সকলে সুস্পষ্টভাবে বুঝতে পারে। সামঞ্জস্যতা: নিরীক্ষক তার কাজের পরিধি ও দায়িত্বের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখে প্রতিবেদনে বক্তব্য প্রদান করতে হবে। সংক্ষিপ্ততা: প্রতিবেদন অবশ্যই সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রতিবেদনের মতে একই বক্তব্য পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিধি ও দায়িত্ব: নিরীক্ষা প্রক্রিয়ায় নিরীক্ষক কি ধরনের কাজ বা দায়িত্ব পালন করেছে এবং তার কাজের পরিধি কি কি ছিল ইত্যাদি বিষয় প্রতিবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। সর্বোপরি নিরীক্ষা প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার সাথে সংশ্লিষ্ট অনেকগুলো পক্ষ জড়িত থাকে, সুতরাং প্রতিবেদনটা এমন হতে হবে যাতে তার কোনো ত্রুটি বিচ্যুতি বা তথ্য গ্যাপ না থাকে। নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব: নিরীক্ষা প্রতিবেদন অনেকগুলো গুরুত্ব বহন করে, তার মধ্যে আর্থিক বিবরণীর উপর নিরপেক্ষ মতামত প্রদান। আর্থিক বিবরণীর উপর নিরপেক্ষ মতামত প্রদান করে থাকেন নিরীক্ষক, কারণ একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে তার আর্থিক বিবরণী। সুতরাং এই আর্থিক বিবরণী নিয়ম মাফিক সঠিকভাবে করা হয়েছে কিনা তার উপর নিরীক্ষক মতামত দিয়ে থাকবে, যাতে এই আর্থিক বিবরণীটা যেন সত্য ন্যায়সঙ্গত হয় এবং প্রতিষ্ঠানের সঠিক চিত্র ফুটে ওঠে সেদিকে তিনি লক্ষ্য করবেন। আর্থিক বিবরণীর বিশ্বাসযোগ্যতা সৃষ্টি: অর্থাৎ নিরীক্ষক আর্থিক বিবরণীর উপর যে প্রতিবেদন দিবেন সেই প্রতিবেদন যেন মানুষের সকলের নিকট, অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট
সকল ব্যক্তির মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়, তার প্রতিবেদন থেকে সেদিকে তিনি লক্ষ্য রাখবেন। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন। প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারী আছে কিনা এবং সেটা কতটুকু কার্যকারী আছে তিনি তা মূল্যায়ন করবেন। কারণ আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের উপর কর্তৃপক্ষ অনেক সিদ্ধান্ত উপর ভিত্তি করে কর্তৃপক্ষ অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং সে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা শক্তিশালী তিনি তা পর্যবেক্ষণ করবেন। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা। নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করবেন যে প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের প্রতি কতটুকু স্বার্থ রক্ষা করতে পেরেছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের প্রতি প্রতিষ্ঠানের গুরুত্ব কতখানি। তিনি প্রতিষ্ঠান দলিলপত্রাদি কাগজপত্র পরীক্ষা করে তিনি এ বিষয়ে গুরুত্ব দিবেন। আদালতে গ্রহণযোগ্যতা। নিশ্চয়ই আমরা জানি যে একজন নিরীক্ষক যখন প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদনটা আদালতে গ্রহণযোগ্য, কারণ একজন সনদপ্রাপ্ত নিরীক্ষক, বিশেষ করে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সনদপ্রাপ্ত নিরীক্ষক যে প্রতিবেদন তৈরি করে তা সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি আদালতও সেই নিরীক্ষকের প্রতিবেদনের উপর অনেক সিদ্ধান্ত নিয়ে থাকে, এই জন্য যে কারণ এই প্রতিবেদন সনদধারী ব্যক্তি দ্বারা করা হয়েছে। মনোমালিন্য নিষ্পত্তি। নিরীক্ষা প্রতিবেদনের দ্বারা যে সকল বিষয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মনোমালিন্য দেখা দেয়, বিশেষ করে অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারদের মধ্যে, তা নিষ্পত্তিতে নিরীক্ষা প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ নীতি নির্ধারণ। ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে নিরীক্ষা প্রতিবেদনের উপর নির্ভরশীল হতে হয়, অর্থাৎ নিরীক্ষা প্রতিবেদনে কারবারের পরিস্থিতি, কারবারের অবস্থা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে ভবিষ্যৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ গ্রহণের সুবিধা। যদি কোনো প্রতিষ্ঠানে ঋণের প্রয়োজন হয় তখন যিনি ঋণ প্রদান করবেন তিনি যেই প্রতিষ্ঠানকে ঋণ দিবেন সেই প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন দেখতে চান, কারণ প্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কে তিনি জানতে চান। সেক্ষেত্রে নিরীক্ষা প্রতিবেদন থাকলে ঋণ গ্রহণের সুবিধা পাওয়া যায়। কর নির্ধারণ। নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানের কর নির্ধারণ প্রক্রিয়া কেমন সেটা জানা যায়। কর প্রদানে প্রতিষ্ঠানের সদিচ্ছা, প্রতিষ্ঠানের অবস্থান নিরীক্ষক বুঝতে পারেন এবং তিনি তা প্রতিবেদনে উল্লেখ করেন। শেয়ার ক্রয়। কোনো প্রতিষ্ঠান যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেন, তিনি তখন তার নিরীক্ষা প্রতিবেদনের প্রতি গুরুত্ব দেন, কারণ নিরীক্ষা প্রতিবেদন থেকে তিনি প্রতিষ্ঠানের সঠিক অবস্থান বুঝতে পারেন এবং শেয়ার করে আগ্রহী হন। পরিশেষে বলা যায় যে নিরীক্ষা প্রতিবেদনের গুরুত্ব অপরিসীম। নিরীক্ষা প্রতিবেদনের মূল উপাদান। নিরীক্ষা প্রতিবেদনে কতগুলো উপাদান থাকে, তার মধ্যে একটা হচ্ছে শিরোনাম। নিরীক্ষা প্রতিবেদনে একটা শিরোনাম থাকবে, অর্থাৎ যে একটা নিরীক্ষা প্রতিবেদন থেকে একটা নিরীক্ষা প্রতিবেদন জন্য আলাদা করা যায়। যে প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন শেষে প্রতিষ্ঠানের ঠিকানা, শিরোনাম শুরুতেই থাকবে। সম্বোধন। নিরীক্ষা প্রতিবেদন অবশ্যই প্রাপককে সম্বোধন করে প্রস্তুত করা হয়। সাধারণত যে সকল শেয়ার হোল্ডার পরিচালনা পরিষদকে আর্থিক বিবরণী নিরীক্ষা করা হয় সে সকল শেয়ার হোল্ডার বা পরিচালনা পরিষদকে সম্বোধন করে প্রতিবেদন প্রস্তুত করা হয়। সূচনা অনুচ্ছেদ। সূচনা অনুচ্ছেদ সাধারণত তিনটি বিষয়ের উপর হয়ে থাকে। প্রথমত, যে প্রতিষ্ঠানের হিসাবপত্র নিরীক্ষা করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকবে। দ্বিতীয়ত, যে ধরনের
হিসাবপত্র নিরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ লাভ লোকসান বিবরণী, উদ্বৃত্তপত্র এবং নগদ প্রবাহ বিবরণী এতে উল্লেখ করা এবং উদ্বৃত্তপত্রের তারিখ ও নিরীক্ষার সময়কাল উল্লেখ থাকবে। তৃতীয়ত, সূচনা অনুচ্ছেদ নিরীক্ষকের এবং ব্যবস্থাপকের দায়িত্ব বর্ণনা করা হয়। ব্যবস্থাপকের দায়িত্ব হলো আর্থিক বিবরণী প্রস্তুত করা, আর নিরীক্ষকের দায়িত্ব হলো নিরীক্ষা কার্য শেষে সত্য নিরপেক্ষ মতামত প্রকাশ করা। মতামত অনুচ্ছেদ। নিরীক্ষক এই অনুচ্ছেদে মতামত প্রদান করবেন। নিরীক্ষক তার ঠিকানা দিবেন, সেখানে তারিখ থাকবে এবং তিনি সর্বশেষে নিরীক্ষা প্রতিবেদনে স্বাক্ষর দিবেন। এভাবে একটা নির্ভরযোগ্য মানসম্পন্ন নিরীক্ষা প্রতিবেদন তৈরি হবে। নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু। নিরীক্ষা প্রতিবেদন লেখার সময় নিরীক্ষককে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। নিরীক্ষা কার্যের পরিধির মধ্য থেকে নিরীক্ষিত হিসাবাদি ও আর্থিক বিবরণী সম্পর্কে নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষক মতামত দিয়ে থাকেন। সাধারণত নিরীক্ষা প্রতিবেদনের মূল বিষয়বস্তু অংশে নিরীক্ষার প্রকৃতি ও পরিধি এবং আর্থিক বিবরণী সম্পর্কে মতামত প্রদান করা হয়। প্রতিবেদনের বিষয়বস্তু বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হয়। যেমন এক মালিকানা ও অংশীদারি কারবারের নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু, যৌথ মূল্য নিরীক্ষার প্রতিবেদনের বিষয়বস্তু। এক মালিকানা ও অংশীদারি কারবারের নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু। এক মালিকানা ও অংশীদারি কারবার প্রতিষ্ঠানের নিরীক্ষা বাধ্যতামূলক নয় বলে এসব প্রতিষ্ঠানের প্রতিবেদনের আকার ও বিষয়বস্তুর সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। বাস্তব পরিস্থিতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা নিরীক্ষক এ ধরনের প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে থাকেন। এ ধরনের প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো কাজের প্রকৃতি বর্ণনা, অর্থাৎ নিরীক্ষক হিসেবে কাজ করেছেন না হিসাবরক্ষণ হিসেবে কাজ করেছেন তা উল্লেখ করতে হবে। হিসাব সংক্রান্ত প্রমাণ ও দলিলাদি ও হিসাব বই যথাযথ ও নির্ভরযোগ্য কিনা, নিরীক্ষা কার্য সম্পাদনের ব্যাপারে নিরীক্ষককে নিয়োগকর্তা কোনো বাধা দান করেছেন কিনা, নিরীক্ষা কার্য সম্পাদনে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা পাওয়া গেছে কিনা। কোম্পানি নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রত্যেকটি লিমিটেড কোম্পানির হিসাবপত্র নিরীক্ষা করা বাধ্যতামূলক। তাই কোম্পানি নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তু কোম্পানির আইন দ্বারা সুনির্দিষ্ট। একটি কোম্পানি নিরীক্ষা প্রতিবেদনের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো কোম্পানির উদ্বর্তপত্র এবং লাভ লোকসান হিসাব 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রস্তুত কিনা দেখা, ব্যয়গুলো কোম্পানির ব্যবসায়িক প্রয়োজনে হয়েছে কিনা, নিরীক্ষকের সর্বোত্তম জ্ঞান ও বিশ্বাস মতে যেসব তথ্য ও ব্যাখ্যা তার পরীক্ষার জন্য প্রয়োজনীয় ছিল সেসব ব্যাখ্যা তিনি পেয়েছেন কিনা, নিরীক্ষকের মতে আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় হিসাবের বই সঠিকভাবে রাখা হয়েছে কিনা এবং তিনি কোম্পানির যেসব শাখা বা অংশ নিরীক্ষা করেননি সেখান থেকে নিরীক্ষকের জন্য পর্যাপ্ত তথ্য পেয়েছেন কিনা, প্রতিবেদনে বিবেচিত কোম্পানির উদ্বর্তপত্র এবং লাভ ক্ষতি হিসাবের সঙ্গে উক্ত কোম্পানির হিসাবের বই এবং বিবরণীর বাস্তব মিল আছে কিনা, নিরীক্ষা প্রতিবেদনের প্রকারভেদ। আমরা সাধারণত দেখি নিরীক্ষা প্রতিবেদনটা 4 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন, শর্ত সাপেক্ষ নিরীক্ষা প্রতিবেদন,
প্রতিকূল প্রতিবেদন, অক্ষমতা জ্ঞাপক প্রতিবেদন। শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন, যে সকল নিরীক্ষা প্রতিবেদনে কোনো শর্ত থাকে না, অর্থাৎ শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন একটি প্রচলিত ও জনপ্রিয় নিরীক্ষা প্রতিবেদন। শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন নির্দেশ করে যে নিরীক্ষক তার নিরীক্ষা কার্যে সকল বিষয় সন্তুষ্ট, অর্থাৎ যখন একজন নিরীক্ষক হিসাব নিরীক্ষা করে সন্তুষ্ট হয়ে অনুরূপ বিরূপ মন্তব্য না করে প্রতিবেদনে তার মতামত প্রকাশ করে, তাকে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন বলে। শর্ত সাপেক্ষে নিরীক্ষা প্রতিবেদন, শর্ত সাপেক্ষে বা আপত্তি সহ বা শর্ত দিয়ে যখন নিরীক্ষক প্রতিবেদনে কোনো মতামত প্রকাশ করেন তখন তাকে শর্ত সাপেক্ষে নিরীক্ষা প্রতিবেদন বলে। শর্ত সাপেক্ষে নিরীক্ষা প্রতিবেদন নিরীক্ষক তখনই প্রদান করে যখন তিনি মনে করেন সর্বোপরি আর্থিক বিবরণী স্বচ্ছ, কিন্তু ক্ষেত্রবিশেষ নিরীক্ষকের কার্যপরিধি সীমিত এবং নিরীক্ষক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে গ্যাপ পুরোপুরি অনুসরণ করা হয়নি। প্রতিকূল প্রতিবেদন, হিসাবে প্রকাশিত বিভিন্ন তথ্য সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে নিরীক্ষকের মতের অমিল হলে নিরীক্ষক যে প্রতিবেদন পেশ করে তাকে প্রতিকূল প্রতিবেদন বলে। অক্ষমতা জ্ঞাপক প্রতিবেদন, এক্ষেত্রে নিরীক্ষক নিরীক্ষা কাজ শেষে পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না এবং আর্থিক বিবরণী সম্পর্কে পেশাগত অক্ষমতা প্রকাশ করে থাকে। নিরীক্ষক সাধারণত তিনটি অবস্থার কোনো মতামত প্রকাশ করে না। প্রথমত, যখন নিরীক্ষকের কার্যপরিধির সীমাবদ্ধতা থাকে। দ্বিতীয়ত, আইনের বিধান অনুযায়ী কোনো তথ্য পরিবেশন করা হয় না। তৃতীয়ত, নিরীক্ষা কাজে নিরীক্ষকের কোনো স্বাধীনতা থাকে না। নিরীক্ষকের প্রত্যয়নপত্র, অনেক সময় নিরীক্ষককে প্রতিষ্ঠানের কোনো দলিল বা অন্য কোনো বিষয় সম্পর্কে প্রত্যয়নপত্র দিতে হয়। তখন উক্ত দলিল বা বিষয় সম্পর্কে সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য এরূপ প্রত্যয়নপত্র প্রদান করা হয়। অর্থাৎ কোনো বিষয়ের সত্যতা ও নির্ভুলতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে যে পত্র দেওয়া হয় তাকে প্রত্যয়নপত্র বলে। এ সম্পর্কে মুখার্জি বলেন, কোনো বিশেষ লেনদেন সম্পর্কে বা কোনো আর্থিক বিবৃতিতে উল্লেখিত তথ্যসমূহ সম্পর্কে নিরীক্ষক যে পত্রের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করবেন তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে। কামাল গুপ্তা বলেন, কোনো অনুমান বা ধারণাকে সম্পৃক্ত না করে বাস্তব ঘটনা নির্ভুলতা সংক্রান্ত লিখিত নিশ্চিত প্রমাণকে প্রত্যয়নপত্র বলে। পরিশেষে বলা যায়, কয়েক বছরের বা একটি বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ের হিসাবের বাস্তব তথ্যের সত্যতা ও নির্ভুলতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে নিরীক্ষক কর্তৃক যে পত্র দেওয়া হয় তাকে প্রত্যয়নপত্র বলে। নিরীক্ষা প্রতিবেদন ও প্রত্যয়নপত্রের মধ্যে পার্থক্য। আমরা জানি উভয়ের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন, প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্য সমাপ্তির পর নিরীক্ষক তার নিয়োগকারী কর্তৃপক্ষকে উক্ত প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা বিবৃত করে যে বিবরণ পেশ করে তাকে নিরীক্ষা প্রতিবেদন বলে। আর নিরীক্ষা প্রত্যয়নপত্র হচ্ছে এক বা একাধিক বছরের হিসাবের বিশেষ লেনদেন সংক্রান্ত তথ্যাদির সঠিকতা ও যথার্থতা সম্পর্কে যে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে। গৃহীত হিসাবরক্ষণ নীতির ভিত্তিতে বিবেচনা করার পর প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কোনো একটি নির্দিষ্ট বছরের সম্পত্তি ও দায়ের এবং লাভ ক্ষতির নির্ভুল ও সুস্পষ্ট চিত্র তুলে ধরতে সমর্থ হয়েছে কিনা সে সম্পর্কে নিরীক্ষকের মতামত প্রকাশ করাই এর মূল উদ্দেশ্য। আর এক বা একাধিক বছরের হিসাবে যে কোনো অংশের নির্ভুলতা ও সুস্পষ্টতা সম্পর্কে নিশ্চয়তা প্রকাশ করাই প্রত্যয়নপত্রের মূল উদ্দেশ্য। আর্থিক বছর শেষে প্রতিবেদন পেশ করা হয়।
এক্ষেত্রে কোনো আর প্রত্যয়নপত্রের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। এক্ষেত্রে নিরীক্ষকের শুধু মতামত প্রকাশ করা হয় বলে তাকে দায়ী করা যায় না। প্রত্যয়নপত্রে নির্ভুলতা ও যথাযথতা সম্পর্কে নিরীক্ষকের নিশ্চয়তা প্রদান করে থাকে বলে তাকে দোষী করা হয়। নিরীক্ষা প্রতিবেদন প্রচলিত হিসাবরক্ষণ নীতির ভিত্তিতে প্রতিষ্ঠান প্রস্তুতকৃত আর্থিক বিবরণীতে সঠিক ও সুস্পষ্ট চিত্র প্রতিফলিত হয়েছে কিনা তা জানানো এর কাজ। নির্দিষ্ট কয়েকটি বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উহার সঠিকতা ও সুস্পষ্টতা সম্পর্কে নিশ্চয়তা বিধান করা প্রত্যয়নপত্রের কাজ। নিরীক্ষা প্রতিবেদন কোম্পানি আইনের 213(3) ও 290(1) ধারার বিধান অনুযায়ী প্রস্তুত করা হয়। নিরীক্ষা প্রত্যয়নপত্র কোম্পানি আইনের 83(4) ও 135 ধারা অনুসারে প্রস্তুত করা হয়। নিরীক্ষা প্রতিবেদনের সমালোচনার সুযোগ থাকতে পারে। নিরীক্ষা প্রত্যয়নপত্রের সমালোচনার কোনো সুযোগ নেই। নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষার সময় হিসাবরক্ষণ নীতি ও পদ্ধতি সংক্রান্ত ভুল ত্রুটি খুঁজে পাওয়া গেলে তা সংশোধনের জন্য নিরীক্ষক তার প্রতিবেদনে গ্রহণযোগ্য ব্যবস্থার সুপারিশ করে। প্রত্যয়নপত্রে নিরীক্ষকের নিজস্ব কোনো পরামর্শ দানের সুযোগ থাকে না। নিরীক্ষকের আইনগত পরিবেশ। নিরীক্ষক তার নিয়োগকর্তার প্রতিনিধি, সুতরাং নিয়োগকর্তার স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। যেসব ক্ষেত্রে হিসাবের নিরীক্ষা আইন দ্বারা বাধ্যতামূলক, সেক্ষেত্রে নিরীক্ষক যদি আইনের বিধান লঙ্ঘন করে তবে নিরীক্ষকের আইনগত দায়ের উদ্ভব হয়। নিরীক্ষকের কর্তব্য সংক্রান্ত বিধানাবলী 1994 সালের কোম্পানি আইনের 213(2) ধারায় অর্পিত আছে, যা সংক্ষেপে তুলে ধরা হলো। জামানতের ভিত্তিতে কোম্পানি কর্তৃক ঋণ বা অগ্রিম প্রদত্ত অর্থের সঠিকতা নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা এবং উক্ত অর্থ যে শর্তে প্রদান করা হয়েছে তা কোম্পানি বা শেয়ারহোল্ডারদের স্বার্থহানিকর কিনা যাচাই করতে হবে। যেসব লেনদেন কেবলমাত্র খাতা কলমে প্রদর্শিত হয় সেগুলো কোম্পানির স্বার্থের পরিপন্থী কিনা পরীক্ষা করা দেখতে হবে। বিনিয়োগ বা ব্যক্তি কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির কোনো পরিসম্পদ যেমন শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য সিকিউরিটি যে মূল্যে ক্রয় করা হয়েছিল তার চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়েছে কিনা যাচাই করে দেখতে হবে। কোম্পানি কর্তৃক প্রদত্ত ঋণ ও অগ্রিম জমাকৃত অর্থ হিসেবে প্রদর্শিত হয়েছে কিনা দেখতে হবে। ব্যক্তিগত খরচ মুনাফা খাতে হিসাব করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। যে ক্ষেত্রে কোম্পানি কোনো শেয়ার নগদ অর্থের বিনিময়ে বরাদ্দ করা হয়েছে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে নগদ অর্থ পাওয়া গেছে কিনা এবং নগদ অর্থ পাওয়া গেলে তা হিসাব বইতে ও উদ্বর্তপত্রে যে অবস্থায় দেখানো হয়েছে তা সঠিক কিনা পরীক্ষা করে দেখতে হবে। সুতরাং নিয়োগকর্তার স্বার্থে নিরীক্ষকের আইনগত পরিবেশ অবশ্যই নিয়োগ প্রতিষ্ঠানমুখী হওয়া উচিত। সুতরাং নিরীক্ষা প্রতিবেদন হচ্ছে নিরীক্ষা কাজের সর্বশেষ ধাপ। সুতরাং নিরীক্ষা প্রতিবেদন নিরীক্ষকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সঠিকতা, তার কার্যকারিতা যাতে সঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ।